আসলে আপনি একটা শিশু বাচ্চাকে যদি আপনি গরু গোস্ত খাওয়ান, সেই গরু গোস্ত কিন্তু একটা শিশু খেয়ে হজম করতে পারবে না। ঠিক অনুরূপভাবে বাংলাদেশের মানুষদেরকে যদি আপনি কানাডার শিক্ষা পদ্ধতি দেখান, বাংলাদেশের মানুষদেরকে যদি আপনি সুইডেন, সুইজারল্যান্ড বা আমেরিকার শিক্ষা পদ্ধতি দেখান, বাংলাদেশের মানুষের পক্ষে সেটা হজম করা, বাংলাদেশের মানুষের পক্ষে সেটা উপলব্ধি করা, এটা কিন্তু কঠিন ব্যাপার হয়ে উঠবে। দেখা যাচ্ছে যে এসএসসি, এইচএসসি দাখিল, আলেম পরীক্ষায় হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী এ প্লাস, গোল্ডেন এ প্লাস পেয়ে যাচ্ছে, কিন্তু বিসিএস পরীক্ষায় কিন্তু সেখানে আবার উল্টোটা দেখা যাচ্ছে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলো থেকে আমরা ভরাডুবি দেখছি। তাহলে কি অবশ্যই আমাদের যে পরীক্ষা পদ্ধতিটা আছে সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ নয়। একটা কবিতা মানে কি? একটা জীবনের নির্যাস, একটা অভিজ্ঞতার নির্যাস, একটা কষ্টের বহিঃপ্রকাশ। এই কবিতাটা নির্মাণ করতে গেলে তো একজন কবির অনেক শ্রম সাধনা করতে হয়, কিন্তু একটা কবিতা নির্মাণের পর সেই কবিকে যেই পরিমাণ পারিশ্রমিক দেওয়ার দরকার রয়েছে সেটা কি আমরা দিচ্ছি? আমি এটা হতে পারি নাই, সুতরাং আমি তোমাকে টাকা দিচ্ছি, তোমাকে এই স্বপ্নটা বাস্তবায়ন করতে হবে। আমরা আমাদের সন্তানদের থেকে, আমরা আমাদের শিক্ষার্থীদের থেকে খুব দ্রুত একটা সফলতা আমরা খুঁজে পেতে চাই, যে আমার সন্তানকে আমি ইনভেস্ট করছি, অনার্স শেষ, তার থেকে আমরা একটা বড় ধরনের সফলতা আমরা আশা করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় সুধীবৃন্দ, আজকে আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে চাই। শিক্ষা ব্যবস্থার অন্যতম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সৃজনশীলতা। তো বাংলাদেশের শিক্ষার্থী, এদের কাছে সৃজনশীলতা অনেক কঠিন একটা ব্যাপার, অনেক দুর্বোধ্য একটা ব্যাপার, এবং এই ব্যাপারটির পেছনের প্রতিবন্ধকতা কি সেগুলো আজকে আমরা খুঁজে বার করার চেষ্টা করব। এ নিয়ে অনেক গবেষণা হচ্ছে, অনেক চিন্তা হচ্ছে, কিন্তু এই সমস্ত চিন্তা গবেষণা অনেকে অনেকভাবে করছেন। আমারও একটা নির্দিষ্ট চিন্তা রয়েছে বা গবেষণা আছে। দীর্ঘকাল যাবৎ শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত রয়েছি, শিক্ষার্থী হিসাবে আছি, শিক্ষক হিসাবে আছি। শিক্ষার্থীদেরকে সবসময় এদের সাথে কানেক্ট থাকতে চেষ্টা করি, তাদেরকে বুঝতে চেষ্টা করি। সুতরাং সেই জায়গা থেকে আমার একটা উপলব্ধি অবশ্যই হয়েছে। সেই উপলব্ধিগুলো আমি আজকে বলবার চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে, এবং ভবিষ্যতে ইনশাল্লাহ এটা আরও সমৃদ্ধ আকারে লিখতেও চেষ্টা করব। আমার শিক্ষার্থীরাদেরকে অনুরোধ করব তারা যেন আমার বক্তব্যটা শোনার সাথে সাথে আমার লেখাটা যখন প্রকাশ হবে সেই লেখাটাও যেন পড়ে নেয়, এবং তারা তখন বুঝতে পারবে যে আসলে কি কারণে আমাদের সৃজনশীলতার চর্চার জায়গাটা বারবার ব্যাহত হচ্ছে। আমি এখানে প্রথম কারণ যেটা আমি উপলব্ধি করছি বা মনে করছি সেটি হচ্ছে যে অসুস্থ শিক্ষা পদ্ধতি। আমাদের শিক্ষা পদ্ধতি এখন প্রশ্নবিদ্ধ। আমাদের শিক্ষা পদ্ধতি আগে থেকেই প্রশ্ন ছিল এই শিক্ষা পদ্ধতির ব্যাপারে, কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শিক্ষা পদ্ধতির ব্যাপারে অনেকেই কিন্তু সন্তুষ্ট না। এই শিক্ষা পদ্ধতি সৃজনশীলতার কথা বলছে, এই শিক্ষা পদ্ধতি অনেক কিছু বলছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যেভাবে শিক্ষার্থীদের কাছে শিক্ষাটা পৌঁছে দেওয়া দরকার সেইটা আমরা কতটুকু পারছি। আমাদের দেশে আসলে আপনি একটা শিশু বাচ্চাকে যদি আপনি গরু গোস্ত খাওয়ান, সেই গরু গোস্ত কিন্তু একটা শিশু খেয়ে হজম করতে পারবে না। ঠিক অনুরূপভাবে বাংলাদেশের মানুষদেরকে যদি আপনি কানাডার শিক্ষা পদ্ধতি দেখান, বাংলাদেশের মানুষদেরকে যদি আপনি সুইডেন, সুইজারল্যান্ড বা আমেরিকার শিক্ষা পদ্ধতি দেখান, বাংলাদেশের মানুষের পক্ষে সেটা হজম করা, বাংলাদেশের মানুষের পক্ষে সেটা উপলব্ধি করা, এটা কিন্তু কঠিন ব্যাপার হয়ে উঠবে। বাংলাদেশে আমেরিকার মতো অ্যাভেলেবেল, এটাকে কি বলে, অত্যাধুনিক যেই যন্ত্রপাতি রয়েছে, কম্পিউটার বলি, ইন্টারনেট বলি, বিভিন্ন সুযোগ সুবিধা, অন্যান্য যে উন্নত বিষয় আছে, সেটা কিন্তু বাংলাদেশের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব নয়। সুতরাং আমাদের দেশে শিক্ষার্থীদেরকে মাথায় রেখে যদি শিক্ষা পদ্ধতিটা প্রণয়ন করা হতো এবং সেটা বাস্তব করার চেষ্টা করা হতো, তাহলে আমাদের দেশে শিক্ষার্থীরা সৃজনশীল হতো, এতে কোনো সন্দেহ নাই। আমি এখানে আরও একটা জিনিস চিন্তা করেছি যে ভুলভাল পরীক্ষা পদ্ধতিতে আসলে যেভাবে সৃজনশীলতার ছাপ রাখার দরকার ছিল, সেটা কতটুকু হচ্ছে সেটা কিন্তু আমরা এখন যখন শিক্ষক হচ্ছি বা আগেও যখন আমরা ছাত্র ছিলাম সেটা কিন্তু উপলব্ধি করার চেষ্টা করেছি। আপনি দেখেন আমাদের শিক্ষার্থীরা করছেটা কি, মুখস্থ করে আসছে, সেটা লিখে ফেলছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনে তো আমরা দেখতে পেরেছি, তিনি বলেছেন যে কাগজের টুকে নিয়ে আসলে সেটা যদি নকল হয়, সেটা যদি চর্যবৃত্তি হয়, মগজের মধ্যে তারা মুখস্থ করে আসে এবং সেটা উগড়ে দেয় পরীক্ষার মধ্যে। সুতরাং এটাও তো এক ধরনের নকল বা এটাও তো এক ধরনের চর্যবৃত্তি। আসলে সম্মানিত শুধু আমাদের এই জায়গাটা চিন্তা করা দরকার রয়েছে। আমরা খাতায় পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে ফেলি এবং আমরা শিক্ষকরা সেটা কতটুকু দেখার সময় পাই, সুযোগ রাখি, সেটা কিন্তু
কিন্তু চিন্তা করার বিষয়। আমাদের পরীক্ষায় কিভাবে নেওয়া হচ্ছে, আমাদের একেবারে ক্লাসের পরীক্ষাগুলো থেকে শুরু করে আমাদের যে জাতীয় পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো আমরা কিভাবে নিচ্ছি। আমাদের দেখা যাচ্ছে যে এসএসসি এইচএসসি দাখিল আলেম পরীক্ষায় হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী এ প্লাস গোল্ডেন এ প্লাস পেয়ে যাচ্ছে, কিন্তু বিসিএস পরীক্ষায় কিন্তু সেখানে আবার উল্টোটা দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলো থেকে আমরা ভরাডুবি দেখছি। তাহলে কি অবশ্যই আমাদের যে পরীক্ষা পদ্ধতিটা আছে সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ, এবং এই পরীক্ষা পদ্ধতির কারণেও কিন্তু শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতার চর্চাটা হচ্ছে না বলে আমরা মনে করতে চাই বা আমরা বিশ্বাস করতে চাই। এবং আমি আরও একটা জিনিস মনে করতে চাই যে আমরা যখন ক্লাসে যাই তখন আমরাও মাঝে মাঝে হতাশ হয়ে উঠি যে একটা বিশাল সংখ্যক শিক্ষার্থীদেরকে আমরা দেখি যে তাদের মধ্যে আমরা আশার সঞ্চার করতে পারি না, তাদেরকে আমরা আত্মবিশ্বাসী করতে পারি না। তাদেরকে যদি বলি তোমরা একটা গল্প লিখো, তাদেরকে যখন বলি তোমরা একটা কবিতা রচনা করো বা তোমরা একটা ইনোভেটিভ কিছু চিন্তা করো, তখন তাদের মধ্যে আমরা সেটা দেখি না। এবং তাদের চেহারাগুলো দেখলে আমরা নিজেরাই মাঝে মাঝে হতাশ হয়ে উঠি যে আসলে কাদের কাছে আসলাম, তাদেরকে নিয়ে আমরা কি স্বপ্ন দেখবো, বা তারা যদি আমাদেরকে উৎসাহিত করতো যে আমরা সবকিছু পারি, ব্যাপারটা এরকম না। কিন্তু অনেক সময় শিক্ষার্থীদের কারণেও কিন্তু শিক্ষকরা নিজেদেরকে তৈরি করতে চেষ্টা করে, সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের মধ্যে আশার অভাব দেখতে পাচ্ছি আমি, আত্মবিশ্বাসের জায়গাটা খুব নড়বড়ে আমি দেখতে পাচ্ছি। সুতরাং সেই জায়গাটায় আমরা যারা শিক্ষকতার দায়িত্বে আছি বা আমরা যারা শিক্ষা নিয়ে ভাবি, সেই জায়গায় মনে হয় আমাদের চিন্তা করা উচিত। আপনি যখন আত্মবিশ্বাস থাকবে আপনার মধ্যে, তখন কিন্তু আপনি একটা কিছু করতে পারবেন। আত্মবিশ্বাসই নয়, যার চিন্তায় নেই যে আমি হাঁটবো, যার চিন্তায় নেই যে আমি দৌড়াবো, সে তো কোথাও যেতে পারবে না। আপনাকে কোথাও যাওয়ার চিন্তা করতে হবে, আপনাকে কোথাও যেতে চাইলে সেখানে দৌড়াবার চিন্তা করতে হবে, হাঁটার চিন্তা করতে হবে। যদি এই কাজগুলো করেন, গন্তব্যে না পৌঁছলেও গন্তব্যের কাছাকাছি জায়গায় তো আপনি যেতে পারবেন। দূর থেকে আপনার গন্তব্যকে দেখার সুযোগটুকু তো আপনার অন্তত হবে। সুতরাং আমাদের মনে হয় আত্মবিশ্বাস এবং আশা তৈরির জায়গাটাতে আমাদের সচেতন হওয়ার দরকার রয়েছে। এবং আমি আরো একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে স্বীকৃতি প্রদান করা। আজকে আপনি দেখেন বাংলাদেশে মনে হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মনে হচ্ছে ক্রিকেট খেলা। আমার কাছে এটা মনে হয়, যখন একজন ক্রিকেটারকে, যে ক্রিকেটার হয়তো শুদ্ধ করে ইংরেজিটাও বলতে পারে না, যে ক্রিকেটার হয়তো শুদ্ধ করে বাংলাটাও বলতে পারে না, এই ক্রিকেটারদেরকে আমরা আমাদের বাংলাদেশের সেরা নায়ক বানায় ফেলতেছি। তারা একটা ছক্কা মারে এবং সে একটা ছক্কার বদলতে পুরো বাংলাদেশের হিরো হয়ে ওঠে। একটা ক্রিকেটারকে ইউনিভার্সিটি স্টুডেন্ট না, একটা ক্রিকেটারকে কলেজের স্টুডেন্টরা, মাদ্রাসার স্টুডেন্টরা সবাই তাকে নিয়ে এটা কি মহা উল্লাস শুরু করে। এমনকি আমাদের রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ মানুষগুলোও কিন্তু এই ক্রিকেটারদেরকে নিয়ে অহেতুক উন্মাদনা তৈরি করে থাকে। কি প্রয়োজন রয়েছে? সুতরাং সেই জায়গায় কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ ক্রিকেটে ভালো করছে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু সেখানে স্বীকৃতি আছে, সেখানে সেখানে খুব বড় ধরনের নিউজ হচ্ছে। কিন্তু বাংলাদেশের যে এই যে কোন ছেলেটা বুয়েটে ফার্স্ট হচ্ছে, কোন ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হচ্ছে, কোন ছেলেটা দারুন নাজাতে ফার্স্ট হচ্ছে বা দারুন নাজাতে ভালো করছে, বা বাংলাদেশের বড় প্রতিষ্ঠানে ভালো ভালো শিক্ষার্থীদেরকে সেভাবে কি প্রমোট করা হচ্ছে, সেভাবে কি স্বীকৃতি দেওয়া হচ্ছে, সেভাবে কি তাদের সাক্ষাৎকার ইন্টারভিউগুলো নেওয়া হচ্ছে, তাদের কথাগুলো কি শুনতে চাওয়া হচ্ছে? যেভাবে সারাক্ষণ আমাদের ক্রিকেটারদেরকে বা যারা এই ধরনের বিষয়, বা এটাকে কি বলা যায়, আমাদের অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছে তাদের সামনে সাংবাদিকরা যেমন সারাক্ষণ ঘুরঘুর করে, ভালো কৃতি শিক্ষার্থী তাদেরকে কি সেভাবে হাইলাইট করা হয়? সুতরাং যেই জিনিসগুলোকে হাইলাইট করা হয় সেই জিনিসগুলোই তো মানুষ হতে চাইবে। সুতরাং আমাদের মনে হয় স্বীকৃতির জায়গাটা আমাদের নিশ্চিত করার দরকার রয়েছে। আমাদেরকে মেডেল দেওয়া দরকার রয়েছে যারা ভালো রেজাল্ট করে, আমাদেরকে স্কলারশিপ দেওয়ার প্রয়োজন রয়েছে, তাদেরকে মিডিয়ায় হাইলাইট করার দরকার রয়েছে, তাদেরকে হিরো বানানোর প্রয়োজন রয়েছে। যদি এই কাজগুলো আমরা করতে পারি, তাহলে সৃজনশীলতায় জায়গায় শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হবে। আমাদেরকে আর্থিকভাবে ফেসিলিটিও দেওয়ার দরকার রয়েছে। আর যে জায়গাটায় আপনি আবিষ্কার করবেন, কোনো একটা জিনিস আবিষ্কার করবেন, সেখানে অনেক কিছুর প্রয়োজন রয়েছে। সেই জিনিসগুলো একজন বাংলাদেশের প্রেক্ষাপটে একজন শিক্ষার্থীর কেনা সম্ভব হয়ে ওঠে না। আপনি 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 কবিতা লিখতে যাবেন, সেখানে প্রচুর মেধা শ্রম ব্যয় করতে হয়। একটা কবিতা লেখা কিন্তু এত সহজ ব্যাপার নয়। একটা কবিতা মানে কি? একটা জীবনের নির্যাস, একটা অভিজ্ঞতার নির্যাস, একটা কষ্টের বহিঃপ্রকাশ। এই কবিতাটা নির্মাণ করতে গেলে তো একজন কবির অনেক শ্রম সাধনা করতে হয়, কিন্তু একটা কবিতা নির্মাণের পর সেই কবিকে যেই পরিমাণ পারিশ্রমিক দেওয়ার দরকার রয়েছে সেটা কি আমরা দিচ্ছি? আমরা একটা ভালো কবিতা লিখলে একটা ছক্কার জন্য লাখ লাখ টাকা পেয়ে যাচ্ছে আমাদের ক্রিকেটাররা, কিন্তু একটা কবিতার জন্য আমাদের শিক্ষার্থীরা বা আমাদের কবিরা কি সেই পরিমাণ না হলেও কাছাকাছি পর্যায়েরও কি কোনো ধরনের আর্থিক ফেসিলিটি পাচ্ছে? তাহলে কেন মানুষ কবিতা লিখবে, কেন মানুষ গল্প লিখবে, কেন মানুষ উপন্যাস রচনা করবে, কেন মানুষ অন্যান্য কিছু বৈজ্ঞানিক কিছু আবিষ্কার করতে চলবে? সুতরাং আমাদেরকে এই আর্থিক ফেসিলিটির জায়গাটাও নিশ্চিত করার রয়েছে। আর একটা হচ্ছে ভুলভাল পদ্ধতিতে আমরা অনেকে সৃজনশীলতার চর্চা করি, যথোপযুক্ত মেন্টর আমাদের থাকে না।
একজন ভালো টিচারের তত্ত্বাবধানে, একজন ভালো মেন্টরের তত্ত্বাবধানে আমরা সৃজনশীল কাজগুলো করি না। সুতরাং অনেক সময় আমরা ভুল গবেষণা করে ফেলি, আমরা ভুলভাবে নিজেদেরকে তৈরি করে ফেলি। দেখা যাচ্ছে যে ভুলভাল মানুষদের লেখা পড়ে আমরা সেভাবেই গড়ে উঠি। সুতরাং একজন মেন্টরের তত্ত্বাবধানটা খুব বেশি দরকার রয়েছে বলে আমরা মনে করি। একজন ভালো মেন্টর, একজন ভালো টিচারের তত্ত্বাবধানে যখন আমরা সৃজনশীল কাজগুলো করতে যাব, তখনই কিন্তু আমাদের সৃজনশীল কাজগুলো সুন্দর হবে, এটা আমরা বিশ্বাস করতে চাই। এবং আরো একটা কারণে সৃজনশীলতার চর্চা হচ্ছে না, সেটা হচ্ছে যে আমাদের বাবা মায়েরা অনেক সময় তাদের স্বপ্নগুলোকে শিক্ষার্থীদের মাথায় ঢেলে দেন। এক ধরনের চাপ সৃষ্টি করেন যে না, আমি এটা হতে পারি নাই, সুতরাং আমি তোমাকে টাকা দিচ্ছি, তোমাকে এই স্বপ্নটা বাস্তবায়ন করতে হবে। এইরকম একটা ভিন্ন অভিজ্ঞতা আমরা প্রায়ই সম্মুখীন হই বা আমরা দেখে থাকি। এটা কখনোই ঠিক নয়। বাবা মায়েদেরও চিন্তা করা উচিত, আমার ছেলে যেই জায়গাটায় ভালো করছে, যেই জায়গাটায় তার এটাকে কি বলে, নিজেকে সমৃদ্ধ করা সম্ভব বা নিজেকে ফুটিয়ে তোলা সম্ভব, সেই জায়গাতে সাপোর্ট দেওয়া বাবা মায়েদের এই কাজটা উচিত। বাবা মায়েরা যদি শিক্ষার্থীদেরকে তাদের পছন্দের জিনিসটা চাপিয়ে দেন, হ্যাঁ, বাবা মা হিসেবে তারা বোঝাতে পারেন, সন্তান বুঝলে আলহামদুলিল্লাহ। যদি সেটা সন্তানের পক্ষে সম্ভব না হয়, তারা কেন চাপানো হবে? এইভাবে কিন্তু অনেক শিক্ষার্থী ঝরে যাচ্ছে, বাবা মায়ের থেকে বেরো হতে পারে না, সেই ব্যবস্থার নাই, প্রয়োজনও নাই, কিন্তু তারা কিন্তু তাদের সৃজনশীলতাকে এটাকে কি বলে, গলা টিপে হত্যা করছে। সুতরাং আমার মনে হয় এই জায়গাটিতেও আমাদের সতর্ক হওয়ার দরকার রয়েছে বা চিন্তা করার দরকার রয়েছে। আমি আরো একটা জিনিস চিন্তা করছি, আমাদের শিক্ষার্থীরা এখন বাইরে বেরোচ্ছে না, তারা সারাক্ষণ এটাকে কি বলে, ফোনে ব্যস্ত থাকছে, অনলাইন গেমে ব্যস্ত থাকছে। তারা বাইরের আকাশ দেখছে না, তারা বাইরে নদী দেখছে না, রৌদ্র দেখছে না, তারা বাইরের যে তৃণমূলের মানুষ আছে সেই মানুষদের সাথে তারা মিশছে না, গরিবের কান্না দেখছে না, মানুষের কষ্টের সাথে পরিচিত হচ্ছে না, আমাদের ঐতিহ্যের সাথে পরিচিত হচ্ছে না। সুতরাং এই ছেলেগুলা ভবিষ্যতে কিভাবে জাতিকে নেতৃত্ব দেবে, কিভাবে সৃজনশীল হবে? যারা কবিতা লিখেছেন, আপনি উপমা দিবেন, উপমা দেওয়ার জন্য তো নদী দরকার, আপনি নদী জীবনে দেখেন নাই, আপনি সাঁতার জীবনে দেন নাই, তাহলে পানির সাথে, পানিতে সাঁতরালে কি আনন্দ লাগে সেটা আপনি বুঝবেন কিভাবে? আমাদের শিক্ষার্থীদেরকে আজকে সাঁতার শিখতে দেওয়া হচ্ছে না, তাদেরকে খেলতে দেওয়া হচ্ছে না, তাই না? তাদেরকে এটাকে কি বলে, ফার্মের মুরগির মতো ঘরের মধ্যে আটকে রাখার চেষ্টা হচ্ছে। সুতরাং এই ফার্মের মুরগিটাই সন্তানদেরকে দিয়ে, শিক্ষার্থীদেরকে দিয়ে জাতি কি হবে? আপনি যদি আমাদের পুরনো যারা নেতা ছিলেন, এদেশকে যারা নেতৃত্ব দিয়েছেন, তারা তো গ্রামের সন্তান ছিলেন, তারা তো মাটির সন্তান ছিলেন, তারা তো কাদামাটির সন্তান ছিলেন, তারা কাদামাটি থেকে কিন্তু পুরো দেশকে নেতৃত্ব দিয়েছে। সুতরাং আমাদের মনে হয়, আমি অনেক বিজ্ঞজনের সাথে কথা বলেছি, তারাও বলেছেন যে আমাদের শিক্ষার্থীদেরকে যদি আমাদেরকে তৈরি করতে হয়, তাহলে তাদেরকে অবশ্যই বার করতে হবে, গ্রামে নিয়ে যেতে হবে, ঘরের বাইরে নিয়ে যেতে হবে, খোলা আকাশের নিচে নিয়ে যেতে হবে। যদি আমরা বাইরে নিয়ে আসতে পারি, তাহলে অবশ্যই তারা অবশ্যই সৃজনশীল হওয়ার চেষ্টা করবে বা সৃজনশীল হওয়ার দৌড়ে অনেক এগিয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করতে চাই। সম্মানিত শুধু সৃজনশীলতা চর্চায় আরো একটা বড় ধরনের প্রতিবন্ধকতা আমি মনে করছি তড়িৎ সাফল্য কামনা করা। আমরা আমাদের সন্তানদের থেকে, আমরা আমাদের শিক্ষার্থীদের থেকে খুব দ্রুত একটা সফলতা আমরা খুঁজে পেতে চাই, যে আমার সন্তানকে আমি ইনভেস্ট করছি, অনার্স শেষ, তার থেকে আমরা একটা বড় ধরনের সফলতা আমরা আশা করতে চাই। আমরা খুব মানে অধৈর্য একটা জাতি। আমাদের মনে হয় ধৈর্যের জায়গাটায় আরো বেশি নিজেদেরকে সমৃদ্ধ করা দরকার, আমাদেরকে ধৈর্যের জায়গায় আরো বেশি এটা চর্চা করার দরকার রয়েছে। যে খুব তাড়াতাড়ি সব সফলতা তাড়াতাড়ি আসে না, যে সফলতাটা তাড়াতাড়ি আসে সেই সফলতাটা খুব বেশি স্থায়ী হয় না, সেই সফলতাটা খুব বেশি অর্থবহ হয় না, সেই সফলতাটা খুব বেশি সার্থক হয় না। সুতরাং আমাদের একটু রয়ে সয়ে সন্তানদেরকে সময় দিয়ে, একটু যে না তুমি পারবা, আজকে হচ্ছে না কালকে হবে, কালকে হচ্ছে না পরশু হবে, পরশু হচ্ছে না একদিন না একদিন হবে, এভাবে যদি আমরা আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারি, আমাদের সন্তানদের পাশে দাঁড়াতে পারি, তারাও একটা শক্তি অনুভব করবে, তারাও একটা সাপোর্ট অনুভব করবে, এবং এই সাপোর্টের কারণে তারা অনেক বড় হতে পারবে বলে আমরা বিশ্বাস করতে চাই। তারা এই জাতিকে সৃজনশীল কিছু দিতে পারবে বলে আমরা বিশ্বাস করতে চাই। আরো একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা বেশি ভুল ধরতে চাই, আমরা সাপোর্ট করতে চাই না, এবং পান থেকে চুন খুঁজতে আমরা ভুল ধরতে চাই, আমরা পিছনে লাগতে পছন্দ করি, কাউকে এগিয়ে দিতে চাই না। সেদিনও আমার এক বন্ধুর সাথে কথা হয়েছে, সে সিডনিতে থাকে, সে বলেছে যে নাই, আমরা সিডনিতে আমাদের কোনো কলিগ যদি ভালো কিছু করে, তখন আমরা সবাই মিলে সেটা সেলিব্রেট করি, সবাই মিলে আমরা পার্টি করি, যে তুমি প্রমোশন পেয়েছো, সো আমরা সবাই খুশি, তোমাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। উল্টো বাংলাদেশের চরিত্রটা হচ্ছে একেবারে উল্টো। বাংলাদেশে কেউ যদি ভালো করে, প্রমোশন পায়, তার আশেপাশে যারা আছে সবার মন খারাপ হয়ে যায়। আশ্চর্য এক জায়গায়, আশ্চর্য এক দেশে আমরা বসবাস করছি। আমার ওই বন্ধু
অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়েছে, সে তখন তোমাদের দেশ বলতেছিল, যে বাংলাদেশ তোমাদের দেশ হয়ে গেছে, অস্ট্রেলিয়া তাদের দেশ হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে একটু খারাপ লাগলো, আসলে বাস্তব তো। আসলে ওই সমস্ত দেশের যে কালচার, সেই কালচারটা তো আমাদের দেশে নাই। সুতরাং সে তো যে কালচারটা ভালো সেই কালচারেরই প্রশংসা করবে। সুতরাং আমাদের মনে হয় এইটা দরকার, যে অনর্থক সমালোচনা। আমরা অবশ্যই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে পারি, কিন্তু যেই সমালোচনা একজনের মনোবল ভেঙে দেয়, একজনের পথরোধ করে ফেলে, সেই সমালোচনা কখনোই অর্থবহ নয়। আপনি সবসময় সমালোচনার ক্ষেত্রে চিন্তা করবেন যে এই সমালোচনাটা যদি আপনাকে করা হয় আপনার কি অবস্থা হবে। যদি অবশ্যই আপনি যদি অনর্থক সমালোচনা করেন, সেটা তো অর্থবহ হওয়ার কথা না, সেটা তো কল্যাণ বয়ে নিয়ে আসার কথা না। সুতরাং আমাদের মনে হয় গঠনমূলক এবং চিন্তা করে, আমি যার সমালোচনা করছি তার বয়স, রুচি, মেধা, যোগ্যতা, অপারগতা, এই সমস্ত কিছু চিন্তা করে আমাদের মনে হয় সমালোচনাটা করার প্রয়োজন রয়েছে। ভুল ধরলেও তার শুদ্ধগুলোর প্রশংসা করে, তার যে শুদ্ধ রয়েছে সেই শুদ্ধগুলোকে আমরা এপ্রিসিয়েট করে, তারপর সে যেন মনে কষ্ট না পায়, বরং শক্তি পায় বা শুধরে নেয়, এই মানসিকতা নিয়ে আমাদের ভুল ধরার মানসিকতাটা অর্জন করা উচিত। আমাদের আমাদের সৃজনশীলতা চর্চা আরও একটা বড় ধরনের বাধা হচ্ছে বিনোদন। বিনোদন খুব বেশি প্রয়োজন। অনেক ক্ষেত্রে আমরা বলি বিনোদন আমাদের হচ্ছে, এটাকে কি বলে, মৌলিক বেসিক নিডস হয়ে গেছে, যে আমাদের অবশ্যই প্রয়োজন। সারাদিন কষ্টের পরে আমাদের বিনোদনের প্রয়োজন রয়েছে, আমাদের সঙ্গীতের প্রয়োজন রয়েছে, আমাদের কবিতার প্রয়োজন রয়েছে, আমাদের ক্রীড়ার প্রয়োজন রয়েছে। কিন্তু হচ্ছে কি, আমরা বিনোদনেই আমাদের পুরো সময়টা দিয়ে দিচ্ছি। ক্রীড়া কেন প্রয়োজন? আপনার শরীরকে ভালো রাখার জন্য আপনার ক্রীড়া প্রয়োজন, আপনার মনকে ভালো রাখার জন্য আপনার বিনোদনের প্রয়োজন। কিন্তু এই বিনোদনগুলো আমাদের মনকে নষ্ট করছে, কলুষিত করছে। এই ক্রীড়া আমাদের শরীরকে নষ্ট করছে। আমাদের আমাদের যেই সুঠাম দেহি হওয়ার কথা রয়েছে, সারাদিন খেললে তো আপনার শরীর ভালো থাকবে না। এই ক্রীড়া আমাদের শরীরকে নষ্ট করে দিচ্ছে। সুতরাং এই বিনোদন, এবং আমিও সবসময় বিনোদন জগতের মানুষ, বা আমি বিনোদনের সাথে থাকতে চাই, সাহিত্য, শিল্প, সংস্কৃতি এগুলো নিয়ে আমি থাকি। আমি প্রয়োজন বোধ করি যে বিনোদনের দরকার রয়েছে, কিন্তু কোনো কিছুই তো অতিরিক্ত ভালো না। সুতরাং আমাদের অবশ্যই পরিমাণ মতো বিনোদিত হওয়ার দরকার রয়েছে, আমাদের পরিমাণ মতো ক্রীড়ার সাথে যুক্ত হওয়ার দরকার রয়েছে, কিন্তু এটা যেন কখনোই মাত্রা ছাড়িয়ে না যায়। সুতরাং এই প্রতিবন্ধকতাগুলো যদি আমরা এড়াতে পারি আস্তে আস্তে, অবশ্যই একসাথে কখনোই সম্ভব নয়, যদি আমরা ধীরে ধীরে এই প্রতিবন্ধকতাগুলো দূর করতে পারি, তাহলে একটা সময় হয়তো আমরা সৃজনশীল হয়ে উঠবো। সৃজনশীল হলে লাভটা কি? সৃজনশীল হলে লাভটা হচ্ছে যে অনেক কঠিন কাজ আমরা সহজেই সমাধান করতে পারবো। আমাদের দারুন নাজাত মাদ্রাসার কথা বলি, আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি যে মানুষ মাথায় করে সিমেন্টের বস্তা বা ওই যে সিমেন্টগুলা যেগুলা রয়েছে এগুলা ছাদে নিয়ে আসতেছে। কিন্তু যখন আমরা বড় হলাম তখন দেখি যে ক্রেনের সাহায্যে উঠানো হচ্ছে। মানুষ বুদ্ধি করে একটা ক্রেন আবিষ্কার করলো, এখন তার জন্য সবকিছু সহজ হয়ে গেছে। আগে আমাদের জন্য অনেক দূর দেশে ভ্রমণ করা কঠিন ছিল, কিন্তু মানুষ বুদ্ধি করে প্লেন আবিষ্কার করলো, এখন আমরা অল্প সময়ের মধ্যেই আমরা অনেক দূর চলে যেতে পারি, আমরা সাগর পাড়ি দিয়ে দিতে পারি। এটা কিসের কারণে? এটা সৃজনশীলতার কারণে, এটা বুদ্ধি চর্চার কারণে। সুতরাং আমাদের সৃজনশীলতার দরকার রয়েছে। আমরা দেশকে যদি স্মার্ট করতে চাই, আমরা আমাদের নিজেদের জীবনকে যদি স্মার্ট করতে চাই, তাহলে অবশ্যই আমাদের সৃজনশীলতা চর্চার দরকার রয়েছে। এবং এই সৃজনশীলতা চর্চায় যে প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো নিয়ে গবেষণা করে সেগুলো থেকে কিভাবে নিজেদেরকে বাঁচিয়ে রাখা যায়, সেই চেষ্টাটি আমাদের মনে হয় এখন খুব করার প্রয়োজন রয়েছে। আমাদের শিক্ষা নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য শিক্ষা অর্জনের প্রত্যেকটি ধাপ নিয়ে আমাদের গবেষণা করার প্রয়োজন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এতক্ষণ যারা আমাদের বক্তব্যটি মনোযোগ দিয়ে শুনেছেন তাদেরকে ধন্যবাদ। বক্তব্যটি বোঝার, অনুধাবন করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।